ষষ্ঠ অধ্যায় পরমাণুর গঠন, ইলেকট্রন বিন্যাস ও মৌলের ধর্ম। ইলেকট্রন বিন্যাস ও মৌলের ধর্ম, আসলে মৌলের ধর্ম পুরোটাই নির্ভর করে ইলেকট্রন বিন্যাসের উপরে। ইলেকট্রন বিন্যাস রসায়নে এমন একটা বিষয় যেখানে তোমার সবকিছুই এর উপর নির্ভর করে। ইলেকট্রন বিন্যাস দিয়ে ধাপে 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 যত কিছু আছে, মানে এত কিছু বললে তুমি হয়তো এখন ভয় পেয়ে যাবা বা হয়তো বা বুঝতে পারবা না সবগুলো টার্মগুলো, এসব শব্দগুলো তোমার কাছে পরিচিত না। সব কিছুই নির্ভর করে ইলেকট্রন বিন্যাসের উপরে। আপাতত এইটুকু বলি যে ইলেকট্রন বিন্যাসের উপর নির্ভর করে যে এটা আয়নিক যৌগ হবে না সমযোজী যৌগ হবে, এই দুটা আগে মনে রাখো। মৌলিক পদার্থের মানে যেগুলোকে আমরা মৌল বলি, এরকম 118টা মৌল আছে এখন পর্যন্ত। এই তাদের ধর্ম মূলত তাদের পরমাণুর ইলেকট্রন বিন্যাসের উপর নির্ভর করে। শুধু তাদের ধর্ম না, হ্যাঁ, মৌলিক পদার্থের ধর্ম শুধু তাদের ধর্ম না, মানে এই ধর্মের উপর নির্ভর করেই এরা কি ধরনের যৌগ তৈরি করবে সব কিছু নির্ভর করে। বিদ্যুৎ পরিবহন করবে কিনা, তাপ পরিবহন করবে কিনা, আরো অনেক কিছু, পানিতে দ্রবীভূত হবে কিনা। এই ইলেকট্রন বিন্যাসের ভিন্নতার কারণে সাধারণত মৌলগুলো কখনো নিষ্ক্রিয়, কখনো সক্রিয় বা আধানযুক্ত হয়। যারা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না তাদেরকে নিষ্ক্রিয় বলে। যারা রাসায়নিক বিক্রিয়ায় খুব বেশি সহজে অংশগ্রহণ করে তাদেরকে সক্রিয় বলে। আর ইলেকট্রন যখন কমে যায় অথবা বেড়ে যায় পরমাণুতে, তখন ধনাত্মক চার্জ বা ঋণাত্মক চার্জ তৈরি হয়, তখন এটাকে বলে আধানযুক্ত। বুঝতে পেরেছো তিনটা কথা? নিষ্ক্রিয়, সক্রিয়, আধানযুক্ত। বুঝতে পেরেছো? হ্যালো জারিফ। ইয়েস স্যার। হ্যাঁ যাচ্ছে না দেখুন। আচ্ছা, হ্যাঁ বুঝতে পেরেছো? তুমি শুনতে পেয়েছো তো? স্যার ইয়েস স্যার। দেখো, একটি পরমাণুর সর্বশেষ কক্ষপথে যে কয়টি ইলেকট্রন থাকতে পারে, ঠিক সেই কয়টি যদি থাকে তাহলে কক্ষপথটি পূর্ণ থাকে। মানে নিয়ম আছে যে কোন কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকতে পারবে, আর ততগুলোই যদি থাকে তাহলে এটাকে আমরা বলবো যে পূর্ণ আছে। যেমন ধরো প্রথম কক্ষপথে 2টা ইলেকট্রন থাকতে পারে, আর প্রথম কক্ষপথে যদি 2টা ইলেকট্রনই থাকে এবং আর কোনো ইলেকট্রন না থাকে তাহলে বলবো এর কক্ষপথ পূর্ণ। দ্বিতীয় কক্ষপথে 8টা ইলেকট্রন থাকতে পারে। যদি দ্বিতীয় কক্ষপথে এর শেষ কক্ষপথ হয় এবং 8টা ইলেকট্রন থাকে তাহলে বলবো যে এর কক্ষপথটি পূর্ণ আছে। এরকম পরমাণুগুলো বেশ নিষ্ক্রিয় হয় যদি এরকম পূর্ণ থাকে। এই যে বললাম 2টা, 8টা এরকম যদি হয়, অথবা ধরো তৃতীয় শক্তি স্তরে যদি 8টা বা 18টা ইলেকট্রন থাকে তাহলে এরা নিষ্ক্রিয় হবে, এরা কারোর সাথে বিক্রিয়া করবে না। যেমন হিলিয়াম পরমাণুতে 2টা ইলেকট্রন থাকে, আর প্রথম কক্ষপথে 2টা ইলেকট্রনই থাকতে পারে, আর হিলিয়াম পরমাণুর ইলেকট্রন 2টা, তাহলে হিলিয়াম পরমাণুর প্রথম কক্ষপথ পূর্ণ। এই কারণে হিলিয়াম নিষ্ক্রিয়। প্রথম কক্ষপথে যেহেতু সর্বোচ্চ 2টি ইলেকট্রন থাকতে পারে, সেহেতু হিলিয়াম পরমাণু বেশ স্থিতিশীল বা নিষ্ক্রিয়। প্রতিটি পরমাণুই এরকম স্থিতিশীল অবস্থায় থাকতে চায়। সবাই চায় স্থিতিশীলতা, তাই না? অনিশ্চিত ভবিষ্যৎ কেউ চায় না, তাই না? যেখানে মৃত্যু আছে, যেখানে ভয় আছে, যেখানে ভোগান্তি আছে, কষ্ট আছে, সেরকম কেউ চায় না। কোনো মানুষ চায় না। এখন আমরা সেরকম একটা অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছি করোনার কারণে। তেমনি এই মৌলগুলোও এরকম স্থিতিশীল অবস্থা চায়। যদি কক্ষপথ পূর্ণ থাকে তাহলে স্থিতিশীল হবে, এরকমই সবাই হতে চায়। একটি পরমাণুর শেষ কক্ষপথে বা শক্তি স্তরে যদি প্রয়োজনের চেয়ে বেশি বা কম ইলেকট্রন থাকে, প্রয়োজন কত? প্রয়োজন মানে হলো ওই যে নিয়ম
নিয়ম অনুযায়ী যে কক্ষপথে যতগুলো ইলেকট্রন থাকতে পারে, প্রয়োজনের চেয়ে বেশি বা কম ইলেকট্রন থাকে, তাহলে কি হবে? ওই পরমাণু অন্য পরমাণু থেকে ইলেকট্রন গ্রহণ করে বা অন্য পরমাণুকে ইলেকট্রন দিয়ে বা অন্য পরমাণুর সাথে ভাগাভাগি করে স্থিতিশীল বা পূর্ণ অবস্থায় আসতে চায়। হ্যাঁ, এখানে একটা মানে ভাষাগত ভুল আছে। বলেছে যে শক্তি স্তরে যদি প্রয়োজনের চেয়ে বেশি বা কম ইলেকট্রন থাকে, বেশি থাকার তো কোনো সুযোগ নাই, কম থাকতে পারে। একটি পরমাণুর শেষ কক্ষপথে বা শক্তি স্তরে যদি প্রয়োজনের চেয়ে বেশি বা কম ইলেকট্রন থাকে, কম থাকতে পারে, বেশি থাকার কোনো সুযোগ নেই। সর্বোচ্চ যতগুলো থাকার কথা তার চাইতে বেশি থাকতে পারবে না। তাহলে বেশি থাকার কোনো সুযোগ নাই, এই শব্দটা ভুল আছে আসলে। তবে আমরা এই শব্দটাকে আমরা একটু চেঞ্জ করে বলতে পারি, যদি কোনো পরমাণুর সর্বশেষ শক্তি স্তরে শেষ কক্ষপথে একটি, দুটি বা তিনটি ইলেকট্রন থাকে, তাহলে তারা ইলেকট্রন ছেড়ে দিবে, ইলেকট্রন ত্যাগ করবে, ইলেকট্রন দান করবে। আর যদি 7টা, 6টা বা 5টা ইলেকট্রন থাকে, তাহলে তারা ইলেকট্রন গ্রহণ করবে 8টা করার জন্য, অষ্টক পূরণ করার জন্য। এই 8টাকে আমরা বলবো অষ্টক। বুঝতে পেরেছ? Yes, sir, sir, বুঝছি। আচ্ছা, তাহলে এখানে যে কথাটা বলেছে যে বেশি থাকে, বেশি থাকার কোনো সুযোগ নাই, তবে আমরা বলবো বেশি তো থাকবে না, 1, 2, 3 এরকম যদি ইলেকট্রন থাকে তাহলে সহজে ত্যাগ করতে পারবে। আর যদি 8টা হতে, 8টার কাছাকাছি, যত কাছাকাছি, যেমন 7টা যদি হয়, তাহলে 8-এর সবচেয়ে কাছে গিয়ে 7 না, 9 কিন্তু না, 9 তো হওয়ার সুযোগই নেই বলছি। তাহলে 7টা ইলেকট্রন হলে খুব সহজে একটা ইলেকট্রন গ্রহণ করে 8টা হবে। 6টা হলে তার থেকে একটু কঠিন হবে, 5টা হলে তার থেকে আরো একটু কঠিন, আর 4টা হলে আর এতগুলো ইলেকট্রন গ্রহণ করতে পারবে না। তখন চলে যাবে ভাগাভাগিতে। অন্য ক্ষেত্রেও ভাগাভাগি হতে পারে, যদি ইলেকট্রন ত্যাগ করার মতো কেউ না থাকে, তখন ভাগাভাগি হবে। পরমাণুর সাথে ভাগাভাগি করে স্থিতিশীল বা পূর্ণ অবস্থায় আসতে চায়। যেমন সোডিয়াম পরমাণুর প্রথম শক্তি স্তরে 2টি, দ্বিতীয় শক্তি স্তরে 8টি এবং তৃতীয় শক্তি স্তরে 1টি ইলেকট্রন থাকে। এটি কি স্থিতিশীল? দেখো, সোডিয়াম পরমাণুর প্রথম শক্তি স্তরে 2টাই থাকার কথা, 2টা আছে। দ্বিতীয় শক্তি স্তরে 8টা, দ্বিতীয় শক্তি স্তরে 8টাই থাকার কথা, 8টা আছে, এর থেকে আর বেশি থাকতে পারবে না। আর তৃতীয় শক্তি স্তরে 1টি ইলেকট্রন থাকে। ওই যে বললাম, 1টি, 2টি বা 3টি ইলেকট্রন থাকলে সহজে ত্যাগ করতে পারবে। এরা খুব সক্রিয়, এরা সক্রিয়, ওই যে আমরা বলছিলাম এখানে, এরা খুব সক্রিয়। একটি ইলেকট্রন সহজে ত্যাগ করা যাবে, একটা থাকলে যত সহজে ত্যাগ করা যাবে, 2টা থাকলে একটু কঠিন হবে, 3টা থাকলে আর একটু কঠিন হবে। এদিকে 1 থেকে সহজ, 1 সহজ, তার থেকে 2 কঠিন, তার থেকে 3 কঠিন। আবার ওদিকে 7 থেকে 1টা গ্রহণ সহজ, 6 থেকে 2টা গ্রহণ একটু কঠিন, 5 থেকে 3টা গ্রহণ আর একটু কঠিন। এটা স্থিতিশীল হবে না। এটি কি স্থিতিশীল? না, এটা স্থিতিশীল না, এটা অনেক সক্রিয়। আচ্ছা, নিশ্চয় না। তৃতীয় শক্তি স্তরে মাত্র একটি ইলেকট্রন থাকায় এটি স্থিতিশীল নয়। কিভাবে এটি স্থিতিশীলতা অর্জন করতে পারে? সোডিয়াম পরমাণু যদি একটি ইলেকট্রন অন্য কোনো পরমাণুকে দিয়ে দিতে পারে, তাহলে সোডিয়াম পরমাণুতে প্রথম শক্তি স্তরে 2টি এবং দ্বিতীয় শক্তি স্তরে 8টি ইলেকট্রন থাকে। আর এটা নিয়ম অনুযায়ী, তাহলে প্রথম শক্তি স্তরে পূর্ণ, দ্বিতীয় শক্তি স্তরে পূর্ণ, তখন এটা স্থিতিশীল হবে যদি একটা ইলেকট্রন দিয়ে দিতে পারে। এখানে এক কথাটা নাই, এক হবে। হ্যাঁ, এটা বইয়েরই আর কি। যদি সোডিয়াম পরমাণু যদি একটি ইলেকট্রন অন্য কোনো পরমাণুকে দিয়ে দিতে পারে, 11টা ছিল, এখানে 10টা থাকবে, 2টা আর 8টা, 10টা। এটি একটি স্থিতিশীল অবস্থা। তবে একটি ইলেকট্রন বর্জন করে বা হারিয়ে নিজে কিছুটা পরিবর্তিত হয়ে যায়। আগে ছিল পরমাণু, এখন আর পরমাণু বলবো না, আসলে এটাকে তখন আয়ন বলি আমরা। তোমরা জানো পরমাণু আধান নিরপেক্ষ। আধান নিরপেক্ষ মানে যতগুলো ধনাত্মক চার্জ ততগুলো ঋণাত্মক চার্জ। কিন্তু এখন আর ধনাত্মক আর ঋণাত্মক চার্জ সমান থাকলো না।
কিন্তু সোডিয়াম পরমাণু একটি ইলেকট্রন হারিয়ে কি আধান নিরপেক্ষ থাকে? না, থাকে না। কারণ সোডিয়াম পরমাণুতে 11টা প্রোটন, 11টা প্রোটন মানে +11, আর এখন হয়ে গেল 10টা ইলেকট্রন। আগে 11টা ইলেকট্রন ছিল, আগে যখন 11টা ইলেকট্রন ছিল তখন -11, তাহলে যোগ করো +11 আর -11 0। কিন্তু এখন ইলেকট্রন হারানোর পর ইলেকট্রন হয়ে গেল 10টা, তাহলে -10। তাহলে ওখানে ছিল +11 -10, যোগ করো +1, তাহলে আর আধান নিরপেক্ষ থাকলো না, ধনাত্মক চার্জ যুক্ত হয়ে গেল। একটি ইলেকট্রন হারানোর পর সোডিয়াম পরমাণু আর আধান নিরপেক্ষ নেই, আধান যুক্ত হয়েছে। বুঝতে পেরেছ? এরকম আধান যুক্ত পরমাণুকে বলে আয়ন। আধান ধনাত্মক হতে পারে, ঋণাত্মক হতে পারে। আধানের ইংরেজিকে আমরা বলি চার্জ, চার্জ, ঠিক আছে? তখন এটাকে আয়ন বলে। যে আয়নে ধনাত্মক আধান আছে তাকে ক্যাটায়ন বলে, আর যে আয়নে ঋণাত্মক আয়নে তাকে অ্যানায়ন বলে। যে আয়নে ধনাত্মক আধান আছে তাকে ক্যাটায়ন বলে। তাহলে সোডিয়াম পরমাণু একটি ইলেকট্রন হারানোর পর ক্যাটায়নে পরিণত হয়েছে, তাহলে আর সোডিয়াম পরমাণু নাই, ক্যাটায়ন হয়ে গেছে। সোডিয়াম পরমাণু এখন সোডিয়াম আয়নে পরিণত হয়েছে। বুঝতে পেরেছ? ইয়েস স্যার, বুঝছি। এবার আরেকটি উদাহরণ দেখা যাক। ফ্লোরিন পরমাণুর ইলেকট্রন বিন্যাস 2-7। প্রথম শক্তি স্তরে 2টা, দ্বিতীয় শক্তি স্তরে 7টা, কিন্তু দ্বিতীয় শক্তি স্তরে 8টা থাকতে হবে, তাহলে স্থিতিশীল হবে। এটি কি স্থিতিশীল অবস্থা? না, কারণ 8টা নাই তো। সে 8টা করার প্রাণপণ চেষ্টা করবে, এবং যে যত কাছাকাছি থাকবে প্রথম 8টার, তার চেষ্টা তত বেশি। ফলে এটা স্থিতিশীল না, কারণ দ্বিতীয় শক্তি স্তরে 8টি ইলেকট্রন নেই এবং 8টি ইলেকট্রন খুব কাছে আছে, তাই তার চেষ্টাটাও বেশি। তাহলে স্থিতিশীল অবস্থায় যেতে চাইলে ফ্লোরিন পরমাণুকে কি করতে হবে? এটি কি সোডিয়াম পরমাণুতে ইলেকট্রন অন্যকে দিয়ে দিবে? না, পারবে না, কারণ 7টা ইলেকট্রন ত্যাগ করা যায় না তো, এত ইলেকট্রন ত্যাগ করতে পারবে না। না, 7টি ইলেকট্রন দেওয়া বেশ কঠিন, বেশ কঠিন না, অসম্ভব। এখানে বেশ কঠিন বলেছে তো, আসলে অসম্ভব। বরং ফ্লোরিন পরমাণু যদি একটি ইলেকট্রন কারো কাছ থেকে নিতে পারে তাহলে এটি স্থিতিশীল হতে পারে, কারণ তখন এটি দ্বিতীয় শক্তি স্তরে 8টি ইলেকট্রন থাকবে। দেখা যাক একটি ইলেকট্রন যদি কারো কাছে থেকে পায়, ধরা যাক সোডিয়াম পরমাণু থেকে, আর সোডিয়াম পরমাণু দিতে চায়, কারণ সোডিয়াম পরমাণুর বাইরের শক্তি স্তরে 1টা ইলেকট্রন আছে, ওই একটা দিয়ে দিলে তখন বাইরের শক্তি স্তরে 8টা ইলেকট্রন হবে। তাহলে এটি আধান নিরপেক্ষ থাকে না, আধান যুক্ত হয়ে যাবে। এটা তখন আধান নিরপেক্ষ থাকে না, আধান যুক্ত হয়ে যাবে। বুঝতে পেরেছ? ফ্লোরিন পরমাণু, হ্যাঁ, ফ্লোরিন পরমাণু একটি ইলেকট্রন গ্রহণ করার পর ঋণাত্মক আধান যুক্ত হয়েছে, কারণ ফ্লোরিন পরমাণুতে প্রোটন হলো 9টা, +9, ইলেকট্রন ছিল 9টা, -9, +9 আর -9 এর যোগফল 0। ইলেকট্রন গ্রহণ করার পর প্রোটন +9ই থাকলো, ইলেকট্রন হয়ে গেল -10। তখন তোমার কি হল? তখন তোমার হয়ে গেল -1 যোগফল, অর্থাৎ ঋণাত্মক আয়নে পরিণত হয়েছে। এরকম ঋণাত্মক আধানযুক্ত পরমাণুকে অ্যানায়ন বলে। আমরা দেখেছিলাম ধনাত্মক আধানযুক্ত পরমাণুকে ক্যাটায়ন বলে, আর ঋণাত্মক আধানযুক্ত পরমাণুকে অ্যানায়ন বলে। ইলেকট্রন গ্রহণ বা বর্জনের মাধ্যমে পরমাণু আয়নে পরিণত হয়। দুইটি পরমাণুর মধ্যে যেটি ইলেকট্রন বর্জন করে সেটি ক্যাটায়নে বা ঋণাত্মক আয়নে, ধনাত্মক আয়নে, এবং যেটি ইলেকট্রন গ্রহণ করে সেটি ঋণাত্মক আয়নে বা অ্যানায়নে পরিণত হয়। ইলেকট্রন ত্যাগ করলে ধনাত্মক আয়নে বা ক্যাটায়নে, ইলেকট্রন গ্রহণ করলে ঋণাত্মক আয়নে বা অ্যানায়নে পরিণত হয়। ফলে তাদের মধ্যে একটি আকর্ষণ বল কাজ করে এবং তারা একে অন্যের সাথে বন্ধনে আবদ্ধ হয়। যখন ধনাত্মক আয়ন আর ঋণাত্মক আয়ন হয় তখন এদের মধ্যে এক ধরনের বিদ্যুৎ তৈরি হয়, স্থির বিদ্যুৎ। বিদ্যুৎ দুই প্রকার, স্থির বিদ্যুৎ, চলবিদ্যুৎ। স্থির বিদ্যুৎ তৈরি হয়
এবং এরা একে অপরকে আকর্ষণ করতে থাকে, আর এভাবেই তারা যুক্ত থেকে একটা যৌগ তৈরি করে। এভাবে দুটি ভিন্ন মৌলের পরমাণু থেকে যৌগ তৈরি হয়। এই সম্পর্কে 9, 10, 11, 12 উপরে পড়তে থাকবা। আমরা দেখাচ্ছি, আমরা এভাবে দেখাই, এত কিছু দেখাই না। এই হলো সোডিয়াম। এখানে বুঝতে হবে, মনে মনে বুঝে নিতে হবে যে 11টা ইলেকট্রন আছে, 11টা প্রোটন আছে। প্রথম শক্তি স্তরে 2টা ইলেকট্রন, দ্বিতীয় শক্তি স্তরে 8টা ইলেকট্রন, তৃতীয় শক্তি স্তরে 1টা ইলেকট্রন। ওই একটা ইলেকট্রন ত্যাগ করলো, ঠিক আছে? ত্যাগ করলে তখন কি হলো? সোডিয়াম আয়নে পরিণত হলো। এখন এটাকে আমরা এই পাশে লিখলাম কেন দেখো, মানে এটা তো সমান, মানে এই বাম পাশের সমান ডান পাশ, মানে কি? তাহলে এর হলো 11টা ইলেকট্রন, 11টা প্রোটন, কিন্তু এর হলো 11টা প্রোটন, 10টা ইলেকট্রন। তাহলে কি এটার একটা সমান লেখা যায় না? তাহলে এর সাথে আর একটা ইলেকট্রন যোগ করতে হবে, তাহলে সমান হবে। এই জন্য এই একটা ইলেকট্রন এখানে দেখানো হয়েছে, যেহেতু এখানে একটা ইলেকট্রন কম আছে। এটার সমান এটা হতে গেলে কি করতে হবে? আবার দেখো, এখানে 11টা প্রোটন, 11টা ইলেকট্রন, কিন্তু এখানে 11টা প্রোটন, 10টা ইলেকট্রন। তাহলে সমান হয়নি। সমান করতে গেলে প্লাস একটা ইলেকট্রন যোগ করতে হবে, এই জন্য প্লাস একটা ইলেকট্রন। তা উল্টো ভাবে আমরা যদি বলি, তাহলে দেখো ইলেকট্রনটা ত্যাগ হয়েছে, পাশে নিয়ে আসো, তাহলে মাইনাস। সোডিয়াম থেকে একটা ইলেকট্রন মাইনাস হয়েছে, ত্যাগ হয়েছে, চলে গেছে, যে সোডিয়াম আয়নে পরিণত হয়েছে। আর এখানে যে ফ্লোরিন পরমাণু আছে, সেই ফ্লোরিন পরমাণু কি করলো? একটা ইলেকট্রন গ্রহণ করলো, একটা ইলেকট্রন গ্রহণ করে ফ্লোরাইড আয়নে পরিণত হলো। Yes, sir. হ্যাঁ, তাহলে আমরা এখানে দেখি, একটু বুঝো। এখানে আছে হলো 9টা প্রোটন, 10টা ইলেকট্রন, আর এছাড়া আছে 9টা প্রোটন, 9টা ইলেকট্রন। তাহলে তো এটার থেকে এটা তো ইলেকট্রন বেশি, এটা তো ইলেকট্রন কম। তাহলে সমান করতে হলে কি করতে হবে? এর সাথে একটা ইলেকট্রন যোগ করতে হবে, এর সাথে একটা ইলেকট্রন যোগ করতে হবে। কারণ এটাতে আছে 9টা প্রোটন, 10টা ইলেকট্রন, এটাতে আছে 9টা প্রোটন, 9টা ইলেকট্রন, 10টা ইলেকট্রন করতে হবে, তো এই জন্য একটা ইলেকট্রন যোগ করা হয়েছে। উল্টো ভাবে আমরা যদি বলি, ফ্লোরিন পরমাণু একটা ইলেকট্রন গ্রহণ করে ফ্লোরাইড আয়নে পরিণত হয়েছে। তাহলে আমরা এই এই দুইটা সমীকরণ যদি যোগ করি, তাহলে এই ইলেকট্রন ডান পাশের, এই ইলেকট্রন বাম পাশের কেটে যাবে। কেন কেটে যাবে? কারণ এটাকে যদি তুমি এই পাশে আসো, তাহলে মাইনাস, অথবা এটাকে এই পাশে নিয়ে যাও, তাহলে মাইনাস। তারপর তো কেটে যাবে, একটা প্লাস একটা মাইনাস, যোগফল 0। আর এদিকে থাকলো Na সোডিয়াম, এই থাকলো ফ্লোরিন, আর ডান পাশে থাকলো এই সোডিয়াম আয়ন, এই থাকলো ফ্লোরাইড আয়ন। এটাকে আমরা এভাবে লিখি, সোডিয়াম ফ্লোরাইড লবণ। আচ্ছা, এই অধ্যায়ের পাঠ শেষে যা শিখলাম, পরমাণু অবিভাজ্য নয়, এটা আমরা শিখেছি। পরমাণুকে ভাগ করা যাবে। পরমাণু ইলেকট্রন, প্রোটন ও নিউট্রনের সমন্বয়ে গঠিত। পরমাণুর কেন্দ্রে রয়েছে নিউক্লিয়াস। হ্যাঁ, নিউক্লিয়াসে ধনাত্মক আধান বিশিষ্ট প্রোটন ও আধান নিরপেক্ষ নিউট্রন রয়েছে। পরমাণুর ভরের প্রায় পুরোটাই নিউক্লিয়াসে থাকে, এগুলো আমরা শিখেছি। আচ্ছা, ঋণাত্মক আধান বিশিষ্ট ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে নির্দিষ্ট কক্ষপথে ঘুরে। ইলেকট্রন ও নিউক্লিয়াসের মধ্যবর্তী জায়গা ফাঁকা। প্রকৃতপক্ষে পরমাণুর বেশিরভাগ জায়গা ফাঁকা। প্রথম কক্ষপথে সর্বোচ্চ 2টি, দ্বিতীয় কক্ষপথে সর্বোচ্চ 8টি এবং তৃতীয় কক্ষপথে সর্বোচ্চ 18টি ইলেকট্রন থাকতে পারে। কক্ষপথগুলোকে শক্তি স্তর বলা হয়, এগুলো আমরা শিখেছি। সর্বশেষ কক্ষপথে যে কয়টি ইলেকট্রন থাকতে পারে, ঠিক সে কয়টি ইলেকট্রন যদি ওই শক্তি স্তরে থাকে, তাহলে সেই কক্ষপথ পূর্ণ থাকে। এরকম পরমাণুগুলো বেশ নিষ্ক্রিয় হয়। ইলেকট্রন গ্রহণ বা বর্জনের মাধ্যমে পরমাণু স্থিতিশীলতা অর্জন করে এবং আয়নে পরিণত হয়। আচ্ছা, আমরা একটু শূন্যস্থান পূরণগুলো দেখি। 1 নম্বর, এর মতবাদে পরমাণু অবিভাজ্য। কার মতবাদ ছিল বলো তো? কথা অনেক কেটে কেটে আসতেছে। আচ্ছা, দেখতে পাচ্ছ তো না? কথা অনেক কেটে, হ্যাঁ, দেখতে পাচ্ছ? তো কথা বুঝতে পারতেছি না, কথা কেটে কেটে আসতেছে। আচ্ছা আচ্ছা, এমনি দেখতে পাচ্ছ তো না?
দেখতে পারতেছি, হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, 2 নম্বরে যায়, পরমাণুর ভরে প্রায় পুরোটাই কি থাকে, ফাঁকা থাকে। কথা কিচ্ছু শুনতে পারতেছি না স্যার। আচ্ছা, এখন তোমারটা আমি তো শুনতে পাচ্ছি, আমারটা শুনছো না? না, আমার নেট খারাপ তো, কথা ঠিক করে আসতেছে না। আচ্ছা আচ্ছা, পরমাণুর বেশিরভাগ জায়গা কি ফাঁকা। আচ্ছা, এটা দেখো তুমি, তাহলে হবে। এগুলো পূরণ করবা তুমি, তারপরে আমি তোমাকে হুম, হেল্প করবো, যদি ভুল হয় ঠিক করে আচ্ছা দেবো। পরমাণুতে আচ্ছা। এত সংখ্যাকে পারমাণবিক সংখ্যা বলে। কিসের সংখ্যাকে পারমাণবিক সংখ্যা বলে? এই প্রোটন সংখ্যাকে পরমাণুতে। বড় বড় হ্যাঁ, প্রোটন সংখ্যাকে পারমাণবিক সংখ্যা বলে। একটি মৌলের বিভিন্ন আইসোটোপের প্রোটনের সংখ্যা নির্দিষ্ট। একটি মৌলের বিভিন্ন আইসোটোপের প্রোটনের সংখ্যা নির্দিষ্ট। আচ্ছা, সংক্ষিপ্ত উত্তর হুম, প্রশ্ন: একটি পরমাণুতে কোথায় কোথায় ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন থাকে, তার চিত্র এঁকে দেখাও ও বর্ণনা করো। ইলেকট্রন থাকে কোথায়? কক্ষপথে। প্রোটন কোথায় থাকে? নিউক্লিয়াসে। নিউট্রন থাকে কোথায়? সেটাও নিউক্লিয়াসে। পরমাণুর হুম, ডায়াগ্রাম আঁকতে হবে, এঁকে এগুলো দেখাতে হবে। নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা 7। একটি নাইট্রোজেন পরমাণু ইলেকট্রন বিন্যাস এঁকে দেখাও। তাহলে আমরা দেখাবো, নাইট্রোজেনের নিউক্লিয়াস দেখাবো, 2টা কক্ষপথ দেখাবো। প্রথম কক্ষপথে 2টা ইলেকট্রন, আর দ্বিতীয় কক্ষপথে 5টা ইলেকট্রন আছে। এভাবে আমরা এটা দেখাবো। চিকিৎসা ও কৃষি ক্ষেত্রে হ্যাঁ। আইসোটোপের ব্যবহার আলোচনা করো। চিকিৎসা ক্ষেত্রে ওই যে ক্যান্সার চিকিৎসায়, অন্যান্য চিকিৎসায়, ঠিক আছে, কোষ ধ্বংস করার জন্য ক্ষতিগ্রস্ত কোষ কিভাবে হুম, আইসোটোপ প্রয়োগ করা হয়, আর কৃষিক্ষেত্রে কিভাবে আইসোটোপ প্রয়োগ করা হয়, কি সার লাগবে, বা জমির ক্ষারীয় না অম্লীয় হয়ে গেছে সেটা বোঝার জন্য এগুলো আলোচনা করতে হবে। পরমাণু কেন আয়নে পরিণত হয়, তার উদাহরণ সব ব্যাখ্যা করো। পরমাণু আয়নে পরিণত হয় স্থিতিশীলতা অর্জনের জন্য। পরমাণু চায় নিষ্ক্রিয় গ্যাসের মতো স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস, অর্থাৎ বাইরের শক্তি স্তরে যতগুলো ইলেকট্রন থাকার কথা ততগুলো ইলেকট্রন অর্জন করতে। যদি তার মানে দেখা যায় যে 1টা 2টা বা 3টা ইলেকট্রন থাকে, অথবা যদি 7টা 6টা বা 5টা ইলেকট্রন থাকে, তাহলে তারা ইলেকট্রন যথাক্রমে ত্যাগ করে বা গ্রহণ করে স্থিতিশীলতা অর্জন করতে চায়। আর তখনই ইলেকট্রনের সংখ্যা প্রোটনের সংখ্যা থেকে কম বা বেশি হয়ে যায়। এই জন্যই আয়নে পরিণত হয়। ক্যাটন ও অ্যানায়ন কিভাবে তৈরি হয় তা উদাহরণ সহ ব্যাখ্যা করো। ক্যাটন তৈরি হয় ইলেকট্রন ত্যাগের মাধ্যমে, কারণ এই যে দেখাইতে হবে যে প্রোটনের থেকে ইলেকট্রনের সংখ্যা কমে গেছে, এই জন্য এটা ধনাত্মক চার্জ। হুম, আর অ্যানায়ন তৈরি হয় হলো ইলেকট্রন গ্রহণের মাধ্যমে, তখন ইলেকট্রনের সংখ্যা প্রোটনের সংখ্যা থেকে বেশি হয়ে যায়। একটি পরমাণুর আচ্ছা, আমরা বহু নির্বাচনী প্রশ্নে যাই। একটি পরমাণুর দ্বিতীয় কক্ষপথে সর্বোচ্চ কয়টি ইলেকট্রন থাকে, জানো এটা? একটি পরমাণুর দ্বিতীয় কক্ষপথে হুম, সর্বোচ্চ কয়টি ইলেকট্রন থাকে? 2টি, 8টি, 18টি, 32টি। প্রথম কক্ষপথে থাকে 2টি, হুম। দ্বিতীয় কক্ষপথে হলো 8টি, এটা উত্তর। তৃতীয়তে 18টি, চতুর্থতে 32টা। সে কি বললেন? 8টা ইলেকট্রন থাকতে কথাটা পারে। বুঝি নাই। প্রথম কক্ষপথে 2টা ইলেকট্রন থাকতে পারে, 8টা। দ্বিতীয় আট- কক্ষপথে 8টা, তৃতীয় কক্ষপথে 18টা, চতুর্থ কক্ষপথে 32টা। রাদারফোর্ডের পরীক্ষণ থেকে সিদ্ধান্ত নেওয়া যায় যে রাদারফোর্ডের পরীক্ষণ থেকে সিদ্ধান্ত নেওয়া যায় যে পরমাণু অবিভাজ্য, পরমাণুকে ভাঙ্গা যায়, পরমাণুর বেশিরভাগ অংশই ফাঁকা। রাদারফোর্ড 1 নম্বর কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি, 2 নম্বর সিদ্ধান্ত নেওয়া হয়নি, নেওয়া হয়েছে 3 নম্বর সিদ্ধান্তটা, পরমাণুর বেশিরভাগ অংশই ফাঁকা। 3 নম্বর কোথায় আছে? খতে। তাহলে খ উত্তর শুধু। আচ্ছা, নিচের বাক্যটি পড়ে 3 ও 4 নং প্রশ্নের উত্তর দাও। কোন মৌলের একটি পরমাণুতে 10টি প্রোটন ও 8টি নিউট্রন রয়েছে? 10টা প্রোটন, 8টা নিউট্রন, ঠিক আছে। হুম, তাহলে এই ভর সংখ্যা কত হতে হবে? 10 আর 8, 18। প্রশ্নটি ভুল, কারা বই লিখছে? কারণ প্রোটনের থেকে নিউট্রন কখনোই কম নাই কোনোটাতে। কোন মৌলের একটি পরমাণুতে 10টি প্রোটন ও 8টি নিউট্রন রয়েছে। যাই হোক,
আমরা এই দুটো যোগ করে দেবো, 10 আর 8 18, উত্তর হবে 18। ঠিক আছে, পরমাণুটির ভর সংখ্যা 18 হবে। কিন্তু বাস্তবে কোনো পরমাণুতেই প্রোটনের থেকে নিউটনের সংখ্যা কম নাই, হয় সমান আছে না হলে বেশি আছে। আমার কথা শুনতে পেয়েছো? এখন ওরা তো যে লিখছে সে সংখ্যা দিয়ে ভুল লিখছে, অথবা কোনোভাবে ভুল চলে আসছে। তাহলে আমরা ভর সংখ্যা যোগ করব, এটার এটা যোগ করে 10 আর 8 18। উদ্দীপকের মৌলটি কি? যেহেতু 10টা প্রোটন হলো নিয়নের, এটা হলো নিয়ন। 10টা প্রোটন থাকে কার? নিয়নের। সৃজনশীল প্রশ্ন। আচ্ছা, এখানে দেখো এক্স পরমাণুর পারমাণবিক সংখ্যা 11, অন্যদিকে ওয়াই পরমাণুর পারমাণবিক সংখ্যা 17 এবং নিউট্রন সংখ্যা 18। কার্বনের আইসোটোপ কয়টি? কার্বনের আইসোটোপ হলো 3টা, কার্বন 12, কার্বন 13, কার্বন 14। একটা কার্বনের ভর হলো 12, সেটাকে কার্বন 12 বলা হয়। একটা কার্বনের ভর হলো 13, সেটা কার্বন 13 বলা হয়। একটা কার্বনের ভর হলো 14, সেটা কার্বন 14 বলা হয়। ক্যাটায়ন বলতে কি বোঝায়? পরমাণু যখন ইলেকট্রন ত্যাগ করে তখন পরমাণুতে প্রোটনের চেয়ে ইলেকট্রনের সংখ্যা কমে যায়, তাই পরমাণু ধনাত্মক চার্জযুক্ত আয়নে পরিণত হয়। এই ধনাত্মক চার্জযুক্ত পরমাণুকে ক্যাটায়ন বলে। তুমি এক কথায় বলতে পারো ধনাত্মক চার্জযুক্ত পরমাণুকে ক্যাটায়ন বলে। ওয়াই পরমাণুর ভর সংখ্যা কত? ওয়াই পরমাণু, অন্যদিকে ওয়াই পরমাণুর পারমাণবিক সংখ্যা 17 এবং নিউটন সংখ্যা 18। তাহলে ভর সংখ্যা হবে এই যে 17 আর 18 যোগ করলে 35। তুমি একটু সুন্দর করে বলবা যে উদ্দীপকে ওয়াই পরমাণুর পারমাণবিক সংখ্যা 17 এবং নিউটন সংখ্যা 18। আমরা জানি ভর সংখ্যা ইকুয়াল টু পারমাণবিক সংখ্যা প্লাস নিউটন সংখ্যা। যেহেতু এই পরমাণুতে পারমাণবিক সংখ্যা 17 এবং নিউটন সংখ্যা 18, তাই এর ভর সংখ্যা 17 যোগ 18। দেখছো কিভাবে বড় করা যায়? নাহলে এক লাইন যোগ করতে হবে, মানে সুন্দর করে বিশ্লেষণ করে দিতে হবে। বুঝতে পেরেছো? আচ্ছা, এক্স ও ওয়াই পরমাণু ইলেকট্রন বিন্যাস প্রদর্শন পূর্বক এদের বন্ধন তৈরি করার সক্ষমতা ব্যাখ্যা করো। তাহলে এক্স 11 তো এটা হলো সোডিয়াম, ওয়াই 17 তো এটা হলো ক্লোরিন। যাই হোক, এটা হলো ধাতু। এর ইলেকট্রন বিন্যাস হলো 2 8 1, আর ইলেকট্রন বিন্যাস হলো 2 8 7। এই জন্য এটা সহজে একটা ইলেকট্রন ত্যাগ করতে পারবে, আর এটা একটা ইলেকট্রন গ্রহণ করতে পারবে। ঠিক আছে, তাহলে এদের মধ্যে আয়নিক বন্ধন তৈরি হবে এবং এটা ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হবে ক্যাটায়নে, এটা ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হবে অ্যানায়নে। তারপর এদের মধ্যে আকর্ষণ বল তৈরি হবে, স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি একটা পরমাণু চিত্র 1। দেখো, এটাও এই কালোটা হলো নিউক্লিয়াস। এখানে 2টা ইলেকট্রন আছে। প্রথম কক্ষপথে 2টা ইলেকট্রনই থাকতে পারে। এই কক্ষপথে 8টা, 2 4 6 8। দ্বিতীয় কক্ষপথে 8টা ইলেকট্রনই থাকতে পারে। তারপর তৃতীয় কক্ষপথ 1টা ইলেকট্রন। তাহলে আমরা দেখতে পাচ্ছি মোট 11টা ইলেকট্রন। 11টা ইলেকট্রন কোন পরমাণুতে? সোডিয়াম পরমাণুতে। আর যেহেতু বাইরের কক্ষপথে 1টা ইলেকট্রন আছে, 1টা ইলেকট্রন সহজেই ত্যাগ করতে পারবে। চিত্র 2তে আমরা দেখতে পাই এটা নিউক্লিয়াস। এই বাইরের শক্তি স্তরে 1টা মাত্র ইলেকট্রন আছে, এটা হলো হাইড্রোজেন। 1টা ইলেকট্রন থাকে হাইড্রোজেনে। আচ্ছা, অ্যাটম শব্দের অর্থ কি? তাহলে ওই কিভাবে শব্দটা এসেছে বলতে পারো, অ্যাটমস থেকে। ঠিক আছে, যাকে আর ভাগ করা যায় না। কিন্তু এখন অ্যাটম শব্দের অর্থ হলো পরমাণু। অক্সিজেনের পারমাণবিক সংখ্যা 8 বলতে কি বোঝায়? তাহলে আমরা বুঝি যে অক্সিজেনের পারমাণবিক সংখ্যা 8 মানে অক্সিজেনের প্রোটন সংখ্যা 8, অর্থাৎ অক্সিজেনের নিউক্লিয়াসে 8টা প্রোটন আছে। আর যেহেতু পরমাণুতে যতগুলো প্রোটন থাকে ততগুলো ইলেকট্রন থাকে, তা এর কক্ষপথে 8টা ইলেকট্রন আছে। এই ব্যাখ্যাটা দিবা। উদ্দীপকের একক চিত্রে পরমাণুটি সক্রিয় না নিষ্ক্রিয় ব্যাখ্যা করো। এটা খুবই সক্রিয় একটা পরমাণু, কারণ বাইরে 1টা মাত্র ইলেকট্রন আছে, খুব সহজে ত্যাগ করতে পারবে, ত্যাগ করে ক্যাটায়নে পরিণত হবে, ফলে খুবই সক্রিয় এটা। 1 ও 2 নং চিত্রে পরমাণুর পারমাণবিক গঠনের তুলনামূলক আলোচনা করো। তা আমরা দেখব পারমাণবিক গঠন 1 নং 2 নং চিত্রে পরমাণুর পারমাণবিক গঠন। পারমাণবিক গঠন 1 নং 2, এটা তো আমরা দেখতে পাচ্ছি। এই পারমাণবিক গঠন বলতে এর পরমাণুতে কয়টা প্রোটন, কয়টা ইলেকট্রন,
কয়টা নিউটন আছে, এটার কয়টা প্রোটন, কয়টা ইলেকট্রন, কয়টা নিউটন আছে, এই বিষয়গুলো ব্যাখ্যা দিতে হবে। বুঝতে পেরেছ জারিফ? স্যার বুঝছি। হ্যাঁ, তুমি